ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। আলোচনায় অগ্রগতি দাবি ওয়াশিংটনের। নির্বাচন নিয়ে আস্থার সংশয়ের দোলাচলে সাধারণ মানুষ। প্রেস সচিব বললেন, ঘোষিত সময়েই হবে ভোট। জুলাই অপরাধের বিচারের সমঝোতা নয় বললেন অ্যাটর্নি জেনারেল। খায়রুল হকের জামিন শুনানি অপ্রত্যাশিত। ভোলাগঞ্জে সাদা পাথর লুটে শঙ্কিত পরিবেশবাদীরা। অজ্ঞাত অন্তত ১৫০০ জনের বিরুদ্ধে মামলা। সংস্কারের ২ মাসেই আগের চেহারায় মুন্সিগঞ্জের মানিকপুর সড়ক। বেহাল পাবনা পৌর এলাকার সড়ক। পুরো খবরে যাচ্ছি। ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠকটি। তবে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের স্থানীয় সময় বেলা 11:30টায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প পুতিন বৈঠকটি শুরু হয়। ৩ ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দুই শীর্ষ নেতা। পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত উল্লেখ করেননি তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। অন্যদিকে ট্রাম্প এবং পুতিনের পরের বৈঠকটি হতে পারে মস্কোতে। এর আগে এলমেনডর্ফ এবং রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগতম জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে সরকারের দ্ব্যর্থহীন ঘোষণা। তারপরও রাজনীতির মাঠে এ নিয়ে উল্টো বাক্যালাপ কারো কারো কণ্ঠে। এমন অবস্থায় সাধারণ মানুষেরও ভাবনা মিশ্র। নির্বাচন কি হবে, এমন প্রশ্নও কারো কারো মনে। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেস সচিব বলেছেন, নির্বাচন হবে ঘোষিত সময়, আর এতে কোনো সন্দেহ নেই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। আগে এদিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে নিজের অঙ্গীকারের কথা। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. তবে রাজনীতির মাঠে কারো কারো কণ্ঠে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। যাদের জন্য এই রাজনীতি, যাদের জীবন জীবিকায় সচল দেশের অর্থনীতি, সমাজের এই শ্রেণীর মানুষের ভাবনা কি জানতে চাই তাদের কাছে। কেউ কেউ সন্দেহ দেখছেন, কারো কারো বিশ্বাস সরকারের প্রতি। এই যে একজন যদি বলে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, এরকম আরো 5 জন দাঁড়াইবে, আরো 45 জন দাঁড়াবে, এটার সাথে যোগ হবে। পরে তারা উপদেষ্টারা বলবে, না না, সঠিক নির্বাচন আরো পিছিয়ে দেবে। নির্বাচনটা দিলে দেশটা একভাবে নিয়ন্ত্রণে আইতো। সরকার যেন এই অতীতের সরকারগুলোর মতো ক্ষমতা আঁকড়ে ধরে না রাখতে চায়। আমাদের মনে হয় সরকার যখন ডিক্লেয়ার দিতে তখন হয়ে যাবে। সরকার প্রধানের দ্ব্যর্থহীন এমন ঘোষণার পরও কেন উঠছে এই বাক্যালাপ? প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যাখ্যায়, অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশের ফলে কেউ কেউ এমন চিন্তা করছেন। যেহেতু 15 বছর ভোট দিতে পারেনি, এই সংশয়টা আছে। বাট আমরা আবারও বলছি, ভোট ভালো হবে, ফেস্টিভ মুডে হবে, ফ্রি ফেয়ার হবে, শান্তিপূর্ণভাবে হবে, এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য যে ধরনের সিকিউরিটির প্রস্তুতি দরকার, আমরা সেই রকমই সিকিউরিটি নিচ্ছি। তার সাফ জবাব, সরকার ঘোষিত সময় হবে, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের জায়গায় একদম অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি। কোন লিডার কি বলছেন সেটা বিষয় না। পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে একটা ভালো ইলেকশনের জন্য অপেক্ষা করছেন, এবং আমরা বারবার বলছি, ইলেকশন ফেব্রুয়ারির রোজার আগে হবেই।
এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন নির্বাচনের সময়। তবে তারা হবেন না 14, 18 কিংবা 24-এর মতো সাজানো বিদেশি পর্যবেক্ষক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন, এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, খায়রুল হকের জামিন শুনানিকে ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত। মাসুদুর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরে সোরেই। ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে 5 জনের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে এ নিয়ে চ্যানেল 24-কে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, জাতীয় আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কিনা এমন প্রশ্ন কিংবা শঙ্কা পুরোপুরি ভিত্তিহীন। যে কেউ আসতে পারেন মামলার বিচার পর্যবেক্ষণে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে অনেকের আগ্রহ আছে। সে আগ্রহের কারণ এখানে ন্যায় বিচার হবে কি হবে না, এই একটা মিথ তৈরি করা হয়েছে। এই মিথ তৈরি করছেন যারা ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করছেন। আমাদের জায়গা থেকে সুস্পষ্ট বার্তা, ন্যায় বিচার নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই বলেই এই বিচার প্রক্রিয়ায় যা যা ঘটছে তা আমরা টেলিভিশনে কিন্তু দেখিয়ে যাচ্ছি। সুতরাং এই অপরাধের বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার ব্যাহত হতে পারে বা ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম কোনো পরিস্থিতি আমরা রাখতে চাই না। এটা শেখ হাসিনা ইস্যু না, ইস্যুটা হলো অপরাধ। আবারও বলছি, ইস্যুটা হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় এতগুলো মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে পাখির মতো গুলি করে। এই রাষ্ট্র তাদের প্রতিও ন্যায় বিচার করতে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর। গেল সপ্তাহে খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। ওনারা সময় চেয়েছেন, এই সময় চাওয়াটা কিন্তু আমাদের জুডিশিয়াল নর্মসের পার্ট, নাথিং নিউ। সেইটাতে ওনারা যেভাবে রিয়াক্ট করেছেন সেই রিয়াকশনটা আনডিজারেবল। এটা জুডিশিয়াল নর্মসের মধ্যে, প্র্যাকটিসের নর্মসের বাইরে। তারপর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনেছি আমি চেষ্টা করব আগামী দিন শুনানির সময় এ ধরনের কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয় সেটা বজায় রাখার। দ্বিতীয়ত হলো খায়রুল হকের যে পিটিশন ওনার লয়াররা নিয়ে এসেছেন, আইনসঙ্গতভাবে আমি মনে করি যতটুকু আমার বিদ্যা বুদ্ধি আছে এই ধরনের পিটিশন মিসকনসেপ্ট। 1 বছর দায়িত্বে থাকার সফলতা ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। শ্রম মেধা দিয়ে আমি ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাজনীতিতে সক্রিয় হওয়া বা নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বাংলাদেশের শেষ 3টি নির্বাচন মিথ্যা বলে আখ্যায়িত করেন। আশাবাদ ব্যক্ত করেন আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি সত্যিকারের নির্বাচন। 3 দিনের সফরে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যান মালয়েশিয়াতে। সফরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দেন তিনি। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস বলেন, রাজনীতিতে নামায় আগ্রহী নন তিনি, অংশ নিতে চান না নির্বাচনেও। শুক্রবার সাক্ষাৎকারটি কিছু অংশ প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার অনেক কিছুই অর্জিত হয়েছে। চলতি মাসের শেষে ঐক্যমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন জমা দিবে।
যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের শেষ 3টি নির্বাচনকে মিথ্যা আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা, প্রতিশ্রুতি দেন জনগণকে একটি ভালো নির্বাচন দেওয়ার। This is also big news because we are looking forward to মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান, এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় রয়েছে। এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিনে দোয়া মাহফিল, এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক সংকটের সময় দেশের কল্যাণে এগিয়ে আসলেও একসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে পারেনি, বরং নির্যাতিত হয়েছে। দলের সেই দারুণ সময়ে দলের হাত ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওই দিন যদি তিনি দায়িত্ব না নিতেন, আল্লাহ ভালো জানেন যে আমরা এই বিএনপি আজকে কি অবস্থায় থাকতাম। আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন নির্বাচন নিয়ে। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলমান রয়েছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে কি, অর্থাৎ এত ষড়যন্ত্র চলমান আছে, নির্বাচনকে বানচাল করা। এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় চেয়ারপারসনের কার্যালয়ে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে গুলশানের বাসা ফিরোজাতে এই তোড়া পৌঁছায়, জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম এবং সরকার প্রধানের একান্ত সচিব সজীব M খায়রুল ইসলাম। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। ভোলাগঞ্জের পাথর লুটে রয়েছে রাজনীতি এবং বহুমাত্রিক সমীকরণ। পরিবেশবাদী এবং বিশিষ্টজনরা বলছেন, যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করা হয়েছে তা কৃত্রিম আয়োজন দিয়ে পূরণ অসম্ভব। সিলেট প্রতিনিধি আজহারউদ্দিন শিমুলকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নীল মাহবুব, আর ক্যামেরাতে ছিলেন মমিনুল হক আফান। প্রকৃতির যে একটা সাজ, এটা আল্লাহর দেওয়া, এটার সাথে মানুষের সাজের আল্লাহর সাথে এটা তুলনা হয় না, বুঝছেন নি? এখন হয়তো গোটা কয়েকটা আসবে, কিন্তু সম্পূর্ণ তো আসবে না। কথা সত্য, প্রকৃতি দুহাত ভরে ঢেলে দিলেও নিতে পারেনি মানুষ। দারিদ্র্য অথবা দুর্নীতির তাড়নায় নিজ হাতেই ধ্বংস করেছে নৈসর্গিক আয়োজন। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের রাজ্য তাই এখন অনেকটুকুই খানাখন্দ। প্রেক্ষাপট বদলেছে মূলত 5 আগস্টের পর, যখন দেশ সরকারবিহীন, আর তাতেই বাজিমাত। অথচ আগের প্রেক্ষাপট ছিল অনেকটাই ভিন্ন। 2 দিন হলো সেখানে চলছে লুট হয়ে যাওয়া পাথর প্রতিস্থাপনের লোক দেখানো তোড়জোড়। তবে সৌন্দর্যের প্রাকৃতিক দৌড়ে এই কৃত্রিমতা যেন যোজন যোজন দূরে। বেশিরভাগের অভিমত, যা গেছে উদ্ধার হবে না তার 95% পাথরও। এই পরিবেশ কর্মীর মত, প্রশাসনের পাশাপাশি যেখানে রাজনীতি আর আসন্ন নির্বাচনও জড়িত। যারা ক্ষমতাতে আগামী দিনে যাওয়ার কল্পনা করছেন এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাইছেন, এবং আগামী দিনে নির্বাচনের প্রস্তুতির জন্য যাদের ফান্ডে টাকারও প্রয়োজন আছে, সেই সমস্ত ফান্ড তৈরি করার জন্য আমাদের ধারণা যে তারা এই অপকর্মকে যে যত দ্রুত এখান থেকে যত বেশি লুটে নেওয়া যায়। তাহলে আবার কবে ভরাট হবে এই খানাখন্দ, আর কিভাবেই বা হবে? যদি আবারও পাথর বয়ে আনা পাহাড়ি ঢলের অপেক্ষা থাকে, তবে তার ধরনটাই বা হবে কেমন? আগামীতে পাহাড়ি ঢল আসলে
সাদা পাথর এখানে স্টে করবে কিনা এটাই একটু দেখার বিষয়। তার আগে কিন্তু আগাম কোনো কিছু বলা যাচ্ছে না। সাদা পাথরের সুরক্ষার জন্য প্রকৃতিকে প্রকৃত করে রাখতে হবে, এছাড়া আর কোনো কর্তব্য বা কোনো কাজ নেই। যদিও পরিবেশ সংশ্লিষ্টদের অনেকেই আছেন সীমান্ত শঙ্কার ঘেরাটপে। বলছেন ভারত যদি নজর দেয় তবে খেই হারাবে সাদা পাথরের গতিপথ। ভারত ও বাংলাদেশে পাথর রপ্তানি করছে। বাংলাদেশে এইভাবে যে পাথর লুণ্ঠন হয়, নিচে নামার পরে এই পাথরের যে এত মূল্য হয়, এই সমস্ত তথ্য তো এখন ওখানকার অধিবাসীদের কাছেও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই পাথর ধীরে ধীরে দেখা যাবে ওইখান থেকে গড়িয়ে আসার আগে বিভিন্ন জায়গাতে তারাই পাথর আটকে ফেলবে। তাদের অভিমত, এই লোভের আর লুটের অভিঘাত থেকে রেহাই পেতে সচেতন হতে হবে সবাইকে। মানুষই যখন মুছে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য, তখন শঙ্কায় আছেন পরিবেশবাদীরা। বলছেন এমন অবাধ লুটতরাজ চলতে থাকলে অচিরেই হয়তো সাদা পাথরকে বিদায় বলতে হবে। তবে স্থানীয় যারা আছেন তারা চাইছেন প্রশাসনের কঠোর নজরদারি, যেন পাহাড় নদী আর পাথরের রাজ্যে তারা স্বাগতম জানাতে পারেন পর্যটকদের। নীল মাহবুব, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট। এদিকে সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা 1 থেকে 1,500 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলায় বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গেল বছরের 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কয়েক কোটি টাকার পাথর লুটপাট করছে এমন খবর গণমাধ্যমে প্রচার হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। এদিকে গত 3 দিন ধরে লুট হওয়া প্রায় 1 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য চলবে এই অভিযান। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরে সারাদিনই দেখা গেছে কড়া পুলিশি নিরাপত্তা। সড়কের মুখে দেয়া হয় ব্যারিকেড। শেখ মুজিবুর রহমানের বাসভবনে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে তাদেরকে হেনস্থা করে একদল মানুষ। তুলে দেয়া হয় পুলিশের কাছে, পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেয়া হয়। 15 আগস্ট ধানমন্ডি 32 ঘিরে উত্তেজনা থাকবে, এর প্রস্তুতি আগেই নেয় পুলিশ। দেয়া হয় ব্যারিকেড। সড়কে কেউ ঢুকতে চাইলে পড়তে হয় জিজ্ঞাসাবাদের মুখে। শুক্রবার সকালে একজন রিকশা চালক ফুল নিয়ে আসেন, তাকে ঘিরে ধরে একদল মানুষ। ধাক্কাধাক্কি ও হেনস্থার পর পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এদিন আরও কয়েকজন ফুল নিয়ে এলে তাদেরও ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। সারাদিনই ধানমন্ডি 32 সড়কের দুপাশে অবস্থান নিতে দেখা যায় কিছু মানুষকে। তারা আওয়ামী লীগ ছাত্রলীগ বিরোধী স্লোগানও দেন। কোনো নাশকতা যেন না করে, আমরা সেটার প্রতিরোধ করার জন্য আসছি। হ্যাঁ, পুলিশ আছে, পুলিশের সাথে সাথে আমরাও আসছি। আমি ওই একটা হসপিটাল আসছিলাম, তো এই জন্য মনে হইলো যে এখানে যাই গিয়ে দেখি কি অবস্থা। কিছু আছে মোবাইল সাংবাদিকের সিনেমা, আর পুলিশের সিনেমা, জনগণের সিনেমা, এটা দেখতে ভালো লাগে। মারামারি করে, কিলাকিলি করে। পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক। কয়েকজনকে আটক করা হয়, পরে ছেড়ে দেওয়া হয় তাদের। বিল্ডিংটি যে ভগ্নাংশ আছে, সেখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, সেটি যদি ভেঙে পড়ে বা নিরাপত্তার বিষয় আছে, তার নিরাপত্তার, পাবলিকের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা এখানে পুলিশের পাহারা আছে। আজকে ইতিমধ্যে কোনো কাউকে আটক করিনি আমরা। গতকালকে ছিনতাইকারী সন্দেহে এবং পকেটমার সন্দেহে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। তো তাদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ভেতরে কাউকেই যেতে দেওয়া হয়নি। এছাড়া পুরো গোপালগঞ্জেই জোরদার করা হয় নিরাপত্তা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে 98 জন বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাদেরকে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশীয় বার্তা সংস্থা বার্নামা। এতে বলা হয়েছে, মালয়েশিয়ার বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত 1টা থেকে সকাল 7:30 পর্যন্ত অভিযান চালানো হয়। কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে 181 জনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার মধ্যে 98 বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। বিবৃতিতে বলেছে,
যাদের আটকে দেওয়া হয়েছে তারা ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে আসেন। দাবি করা হয়েছে দিনের বেলায় যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটি এড়াতে তারা ভোরে আসেন। ছিল একমাত্র সন্তানের প্রথম জন্মদিন, কিন্তু এই জন্মদিন অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়ে দাম্পত্য কলহে মৃত্যু হলো সন্তানের মার। রাজধানীর কদমতলীর শনির আখড়া ছাপড়া মসজিদ এলাকায় গেল রাতে মারা যায় তামান্না নামে এক নারী। তার পরিবার বলছে এটি হত্যাকাণ্ড, আর স্বামীর পরিবারের দাবি আত্মহত্যা। তানজিলা আফসানার রিপোর্ট। রাজধানীর কদমতলীর শনির আখড়ায় জন্মদিনের আনন্দ রূপ নিল বিষাদে। সন্তান ইনায়া মেহেকের প্রথম জন্মদিন কখন হবে, দুপুর নাকি রাতে? এ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে মেহেকের মা ১৯ বছরের তামান্না ইসলাম প্রাণ হারান। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত তামান্নাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তামান্নার স্বামীর দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার স্ত্রী, কিন্তু তামান্নার পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওর ফোন, আমার ফোন দুটো একসাথে পকেটে ভরে আমি গেটের সামনে আসতে ঠাস করে গেটের শব্দ হইলো। বড়বার সাথে সাথে ধাক্কা দিতেছিল, জন্য ধাক্কা দিতে তারপর এক পর্যায়ে গেট ভাঙলো। ভাঙার সাথে সাথে দেখি পাটা মাটি থেকে 2 থেকে 3 আঙ্গুল উপরে একদম, আর এখানে খাটটা ঘেঁষে আছে, আর কালো কালার ওড়না পেঁচানো একদম। দাওয়াত দুপুরে না রাতে, এটা নিয়ে যে মানে এরকম কিছু হইব বা ফোনটা আমি নিয়ে নিছি এই জন্য যে এত কিছু। ওরা চাইছে এভাবে নিয়ে যেতে, কিন্তু আমরা না বলছে যে না, আমাদের যেটাই হোক আমরা পোস্টমর্টম করাবো, এটা সঠিক তদন্ত হবে, তারপরে যা হওয়ার হবে। তার মেয়েরা এখন তারা নাটক সাজিয়ে আছে যে না, সে আত্মহত্যা করছে। আইনের প্রতি একটা আস্থা আছে, সম্মান আছে, তো ওই কারণে আমরা কোনো কিছুই করিনি, কি আমরা ডাইরেক্ট আইনের আশ্রয় নিয়েছি। এটার একটা সুষ্ঠু বিচার হোক, সেটাই আমরা দাবি করি। এদিকে মরদেহ বুঝে নেওয়ার সময় ঢাকা মেডিকেলের মর্গের সামনে থেকে পুলিশ অভিযুক্ত স্বামী নয়ন ইসলাম ও তার বাবাকে আটক করতে এলে সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে দুই পরিবারের হাতাহাতিতে জড়ায়। এ ঘটনায় 6 জনের নামে মামলা করেছে নিহতের পরিবার। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এখানে নিয়ে আসে ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা করছে। আমরা পোস্টমর্টম রিপোর্টের শুরু যাবতীয় কার্যক্রম শুরু করেছি। আত্মহত্যা নাকি হত্যা, প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষে। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা।